দেখুন, আজকে আপনাদেরকে দুটো টপিক ডিসকাস করব বেঙ্গলি ডেসক্রিপটিভ ক্লাসে। এটা ডেমো ক্লাস 2, যেখানে বলা হচ্ছে যে আহ, একটা ভাবার্থ রয়েছে। বলা হচ্ছে যে আমাদের এই মাটির মা, আমাদের পৃথিবী, এর সোনার শস্যক্ষেত্রে, এর স্নেহশালিনী নদীগুলির ধারে, এর সুখ দুঃখময় ভালোবাসার লোকালয়ের মধ্যে এই সমস্ত দরিদ্র মর্ত হৃদয়ের অশ্রুর ধনগুলিকে কোলে করে এনে দিয়েছে। আমরা হতভাগ্যরা তাদের রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। নানা অদৃশ্য প্রবল শক্তি এসে বুকের কাছ থেকে তাদের ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। কিন্তু বেচারা পৃথিবীর যতদূর সাধ্য তা সে করেছে। আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি। এর মুখে ভারী একটা সুদূরব্যাপী বিষাদ লেগে আছে, যেন এর মনে মনে আছে আমি দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই। আমি ভালোবাসি, কিন্তু রক্ষা করতে পারিনি। আরম্ভ করি, কিন্তু সম্পূর্ণ করতে পারিনি। জন্ম দিই, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি। আসলে এই যে ভাবার্থটা আমরা দেখছি, যেখানে প্রধান বক্তাকে, সে হচ্ছে কেউ নয়, সেটা হলো পৃথিবী, রাইট? এই পৃথিবী হচ্ছে এখানে প্রধান বক্তা। তাহলে সে বলছে সে হচ্ছে মাটির মা, আবার সে পরবর্তীতে বলেছে যে সে হচ্ছে দেবতার মেয়ে। ওকে, এই জায়গাটা খুব ক্রুশিয়াল। কিন্তু মাটির মা, সে শস্যক্ষেত্রে ফসল ফলায়, যে মানুষকে ভালোবাসে, কিন্তু আমরা হতভাগ্যরা তাদের রাখতে পারিনি। কিন্তু মানুষ, এখানে মানুষ এবং পৃথিবীর কথা বলা হচ্ছে, যেখানে মানুষ বলছে যে মানুষ কিন্তু তাদেরকে, সেই পৃথিবীকে সেই দামটা দিতে পারে না। পৃথিবী আমাদের সবকিছু দেয়। নানা অদৃশ্য প্রবল শক্তি, এমন এক অদৃশ্য শক্তি যার জেরে বুকের কাছ থেকে তাদের ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় পৃথিবীর বুক থেকে। কিন্তু বেচারা পৃথিবীর যতদূর সাধ্য তা সে করেছে। পৃথিবী যতটুকু তার করার কথা, সে কিন্তু মানুষের প্রতি তার সমস্ত দায়িত্ব কর্তব্য করছে। আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি, লেখক বলছেন। এর মুখে ভারী একটা সুদূরব্যাপী বিষাদ লেগে আছে, যেন এর মনে মনে আছে আমি দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই। এই যে এখানে একটা বিষয় আমরা দেখছি, প্রেসিতে আমি, এই আমি দিয়ে যদি কোনো ভাবার্থ থাকে, আমরা যখন উত্তর করব সেক্ষেত্রে কিন্তু আমির প্রয়োগ ঘটাবো না, বা আমি শব্দটাকে লিখবো না। এক্ষেত্রে বক্তা, লেখক, এই কথাটা বলবো। অর্থাৎ আমরা সব সময় জানি আমরা পরোক্ষ উক্তিতে ভাবার্থ করি, কখনোই প্রত্যক্ষ উক্তিতে ভাবার্থ করি না। আমরা যখন নিয়ম পড়েছিলাম ভাবার্থর, তখন এই নিয়মগুলি ছিল, এবং আপনাদের নোটসের মধ্যেও থাকবে, যে ডেসক্রিপটিভ যে নোটসের কথা বলা হয়েছে সেখানে, স্টাডি মেটেরিয়ালে। কিন্তু এখানে আমি জাস্ট সংক্ষেপে বলছি আপনাদেরকে যে ভাবার্থ যখন আমরা করব, সেটা পরোক্ষ উক্তিতে করব। তো এবার বিষয়টা হলো যে পৃথিবী, আমি বলতে এখানে লেখক, বক্তা যিনি বলছেন, তিনি বলেছেন যে পৃথিবী আমাদের জন্য সব করে, কিন্তু আমরা মানুষেরা তার জন্য করতে পারি না। পৃথিবী দেবতার মেয়ে, তার সবকিছু করার ক্ষমতা আছে, কিন্তু মৃত্যুর হাত থেকে কখনোই পৃথিবী বাঁচাতে পারে না। তার একটাই অক্ষমতা আছে, সেটা হলো যে মৃত্যুর হাত থেকে পৃথিবী কখনোই বাঁচাতে পারে না। এই হলো মূল প্যাসেজটা। তো সেটাকে আমাদেরকে 1/3 নামাতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে যে এখানে মোট কতগুলি ওয়ার্ড আছে। এখানে মোট কতগুলি ওয়ার্ড আছে, তার 1/3 আমাদেরকে এখানে করতে হবে। এখানে দেখা যাচ্ছে মোটামুটি ভাবে
এটাকে তো 40 থেকে 42, মানে এটা ধরে নেওয়া যেতে পারে এই 120 মতো ওয়ার্ডসে এটা আছে, ঠিক আছে। তার 1/3 যদি আমরা করি তো 40 42, যতটা সম্ভব আমরা 1/3 করার চেষ্টা করব, একদম পারফেক্ট 1/3 রাখারই আমরা চেষ্টা করব। খুব বেশি হলে আমরা 5টা ওয়ার্ড 5টা শব্দ বাড়াতে পারি, কিন্তু এর থেকে বেশি আমরা কখনোই বাড়াবো না। কমানো বা বাড়ানো দুটোই কিন্তু নম্বর কাটার জন্য উপযুক্ত, ঠিক আছে। তাই যতটা সম্ভব আমরা যদি 1/3 লিখি সেটাই একটা ভাবার্থর জন্য আইডিয়াল। এক্ষেত্রে পৃথিবীকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, পৃথিবী আমাদের সবকিছু দিয়েছে, আমরা পৃথিবীকে দিতে পারিনি। তো পৃথিবীর নিঃস্বার্থ দান, পৃথিবীর অকৃত্রিম দান, অকৃপণ দান, এই শব্দগুলো সবগুলো ইউজ করা যেতে পারে। পৃথিবীর সৌন্দর্য, এই শব্দটাও ইউজ করা যেতে পারে। তাহলে পৃথিবীর অকৃত্রিম দান, ঠিক আছে। সে তো এখানে পৃথিবী অকৃত্রিম ভাবে সবকিছু দান করেছে, অকৃপণ ভাবে দান করেছে। সেখানে সে ছিল একদম নিঃস্বার্থ। পৃথিবীর সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। আহ এই এই তিনটেকে আমরা শিরোনাম হিসাবে ব্যবহার করতে পারি, এই তিনটিকে আমরা শিরোনাম হিসাবে ব্যবহার করতে পারি। ওকে, তো যদি এবার আমরা এটাকে প্রেসি লিখি, সবার আগে কি করব, আমরা যেটুকু প্যাসেজ থেকে পেয়েছি তার একটা শিরোনাম দিলাম, সবার প্রথমে শিরোনাম দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের এই মাটির মা আমাদের পৃথিবী, পৃথিবী, তাহলে পৃথিবী তার সন্তানদেরকে নিজের আশ্রয়ে সুখ দুঃখে ভালোবাসায় লালন পালন করে। তাহলে পৃথিবী কি করছে, এই যে সুখ দুঃখময় ভালোবাসার লোকালয়ের মধ্যে এই সমস্ত মানে সবাইকে, তার সন্তানদেরকে, অর্থাৎ মানুষকে তো বলা যাবে না, পৃথিবী তার সন্তানের উদ্দেশ্যে এই ধরনের নিঃস্বার্থভাবে আমরা তখনই করতে পারি, মা যেমন তার সন্তানদের উদ্দেশ্যে করে ঠিক সেইভাবে সুখ দুঃখে ভালোবাসায় লালন পালন করে। মানুষ মানুষ নিজেকে রক্ষা করতে পারে না অদম্য শক্তির হাত থেকে। আমরা পৃথিবীকে কিছুই দিতে পারি না, আমরা এতটাই হতভাগ্য, আমরা এতটাই হতভাগ্য যে কি করতে পারি না, আমরা কিন্তু এই কি বলবো, নিজেদেরকে বাঁচাতে পারি না, বা আমরা পৃথিবীকে কিছু দিতে পারি না, কারণ নানা অদৃশ্য শক্তি আমাদের পৃথিবীর বুক থেকে আমাদেরকে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, মানে নিয়ে যায় প্রবল অদৃশ্য শক্তি, এক অদম্য অদৃশ্য শক্তি বা অদম্য শক্তি, যে কিনা আমাদেরকে রক্ষা করতে পারে না বা পৃথিবীর থেকে আমাদেরকে দূরে করে দেয়। পৃথিবীর সাধ্যমতো মানুষকে জন্ম দেয়, ঠিক এই জায়গা থেকে আমরা দেখবো আমরা, আর যখন আমরা করব অবশ্যই ভাবার্থতে কনসিকুয়েন্টলি, অর্থাৎ পর 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 ঘটনাটাকে সাজাবো, কখনোই এখান থেকে একটা সেন্টেন্স তৈরি করলাম দিয়ে আমরা শেষ লাইনে চলে আসবো না, ঠিক তার পর পর ঘটনাটাকে আমরা সাজাবো। তারপর আমরা দেখতে পাচ্ছি কি, কিন্তু বেচারা পৃথিবী যতদূর সাধ্য তা সে করেছে, আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি। বক্তা বলেছেন যে পৃথিবী মানুষকে জন্ম দেয়, এর মুখে ভারী একটা বিষাদ লেগে আছে, যেন মনে হচ্ছে আমি কোনো দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই, অর্থাৎ দেবতা তো অমর, তার তো মৃত্যু হয় না, তো সেই জন্য বলা হয়েছে দেবতার ক্ষমতা আমার নেই। অর্থাৎ পৃথিবী কি করছে, যে মমতাময়ী হয়ে মা হয়ে, মানে পৃথিবী সাধ্যমতো মানুষকে জন্ম দিয়েছে। এখানে বলা হচ্ছে যে কোলে নিয়ে যেমন দেয় শিশুকে মা, তো সাধ্যমতো মানুষকে মমতাময়ী মা হয়ে জন্ম দিয়েছে, এবং মমতাময়ী মা হয়ে বাঁচালেও মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে না। এই যে দেবতার ক্ষমতা পৃথিবীর নেই, অর্থাৎ পৃথিবী ভালোবাসতে পারে কিন্তু কখনোই জন্ম দিই কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি। এই যে জন্ম দিয়েছে কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচালেও মা হলেও মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে না। তাই তার মুখে সর্বদাই একটা হতাশার চিহ্ন, এই যে বিষাদ। পৃথিবীর কাছে কি হয়েছে, সুদূর ব্যাপী পৃথিবীর মধ্যে কি আছে, যে একটা বিষাদ লেগে আছে, তাই জন্য পৃথিবীর মনে একটা বিষাদ। পৃথিবীকে আসলে এই প্যাসেজটাতে, এই ভাবার্থতে পৃথিবীকে মায়ের সঙ্গে তুলনা করেছে। সন্তানের দুঃখ হলে মা যেমন দুঃখ পায়, ঠিক এরকম তাই, যে
সন্তানকে মা বাঁচাতে পারছে না, সেখানে মায়ের যে দুঃখ, মায়ের যে হতাশা, যে নৈরাশ্য, এই শব্দগুলো সব দেওয়া যেতে পারে, যে কোনো একটা ব্যবহার করতে পারবে। তো এই শব্দটা এখানে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, হতাশা, নৈরাশ্য, বেদনা। এই ধরনের ভাবার্থ লিখতে গেলে অবশ্যই এই ধরনের ভাষার প্রয়োগ, অ্যাপ্রোপ্রিয়েট শব্দের প্রয়োগ থাকাটা খুব দরকার। সেই জন্য ভোক্যাবসের আমাদের একটা স্টক অফ ওয়ার্ড থাকা উচিত। এই হলো পুরো প্রেসিটা। যখন প্রতিবেদন লিখতে হবে তখন এই যে নিজস্ব সংবাদদাতা, ক খ গ, নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা, আচ্ছা এখানে ক খ গ কিসের পরিবর্তে বসেছে? স্থানের। আর 1 2 3 হচ্ছে তারিখ। স্থান, তারিখ এগুলো আমরা ব্যবহার করব না, এটা আমাদের পিএসসি গাইডলাইন থেকে বলে দেওয়া হয়। নাম, নিজের নাম, যেগুলো ব্যবহার করতে বারণ করা হয় নিরপেক্ষ থাকবার জন্য। আচ্ছা, মানুষ উন্নত জীব, এখানে আপনাদের মোটামুটি 200 শব্দ, তার থেকে হয়তো একটু বেশি শব্দতেই করে দেওয়া আছে, কারণ যেহেতু এখানে আপনারা যখন লিখবেন, এখানে যথার্থ এখানে তথ্য দেওয়া হয়েছে, তো যখন আপনারা লিখবেন ওটা এমনিতেই কমবে, আর তথ্যটা নিজেদের কাছে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসিএস এর জন্য 200টা শব্দই তৈরি করে যাওয়া ভালো। অনেক পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ক্ষেত্রে, মিসলেনিয়াসেও তাই চাই, ক্লার্কশিপে হয়তো 150টা শব্দ দিতে পারে, কিন্তু 200 শব্দের মধ্যে আপনারা নিজেরা তৈরি করে নেবেন। ঠিক আছে, সেটা তৈরি করে যাবেন, এবং তারপর পরীক্ষার হলে যতগুলি শব্দর মধ্যে চাইবে ততগুলো লিখবেন। মোট কথা হয় 150 নইলে 200 এরকমই দেয়, তবে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে 200 শব্দই থাকে, এবং মিসলেনিয়াসেও সেটাই থাকবে। তো বলা হচ্ছে যে বহু বিবর্তনের হাত ধরে আজকের এই প্রযুক্তির যুগে মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছেছে, তবুও মাঝে মাঝে মানুষের কোনো কোনো আচরণ আমাদের অতীতের বর্বরতা, পশুর স্বভাবকে মনে করিয়ে দেয়, অর্থাৎ সেই আদিম মানুষের বর্বরতার কথা। তখন মানব সভ্যতার সম্পর্কেই প্রশ্ন জাগে। আমরা এতটা আধুনিকতায় গিয়েছি, তা সত্ত্বেও সেটা কি না, র্যাগিং। একটা একটা সামাজিক ব্যাধি। র্যাগিং এই মুহূর্তে একটি সামাজিক ব্যাধি, যেটা শিক্ষা প্রতিষ্ঠানে চলে, এবং বর্তমানে সম্পূর্ণভাবে র্যাগিং হচ্ছে কি বলবো, যেটা হচ্ছে ক্ষমারও অযোগ্য, এবং যেটি শিক্ষা প্রতিষ্ঠানে যেটিকে বন্ধ করা উচিত, এবং বন্ধ করবার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। একটি বর্বরতার নাম হচ্ছে র্যাগিং। মূলত এটি হয়ে থাকে ছাত্রাবাস বা ছাত্রীনিবাসে। আমরা শিরোনাম যেটা করেছি যে ছাত্র সমাজের অভিশাপ, এটা শিক্ষার ক্ষেত্রেও অভিশাপ বলা যেতে পারে। আর আরেকটাও ব্যবহার করা যেতে পারে, যেহেতু ছাত্র বলা হয়েছে তার মানে এই নয় যেটা ছাত্রী নয়, তো শিক্ষার্থীদের ক্ষেত্রে সেটাও ব্যবহার করা যেতে পারে। যাই হোক, এখানে ছাত্র মানে ছাত্র এবং ছাত্রী সকলের ক্ষেত্রে বোঝানো হয়েছে, সমস্ত বিদ্যার্থীদের। তো র্যাগিং কখনো সহ্যের সীমার মধ্যে থাকে, আবার কখনো সেটা মারাত্মক আকার ধারণ করে, কখনো নিছক মজা করার জন্য হয়, শারীরিক মানসিক অত্যাচার, আবার কখনো সেটা এতটাই মারাত্মক হয় যে মৃত্যু ডেকে আনে মানুষের। সাম্প্রতিককালে সারা পৃথিবীর অন্যতম বিশ্ববিদ্যালয়ের একটিতে এই ঘটনা কিন্তু আলোড়ন ফেলে দিয়েছে। এক্ষেত্রে বলে রাখি যে কোনো পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করবেন না, আপনাদেরকে সবসময় জানতে হবে যে আপনারা নিরপেক্ষভাবে থাকবেন, তো কখনোই কোনো নাম উল্লেখ করবেন না। একটি গুরুত্বপূর্ণ বা নামী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে এটুকু বললেই হবে। ঠিক আছে, আসলে এটি একটি বিকৃত মানসিকতার ফলাফল। অর্থাৎ র্যাগিং হলে সেটা কি ধরনের হয়, প্রথমত প্রথম প্যারাটাতে আমরা কি দিলাম যে র্যাগিংটা কি এবং সেটা কোথায় হয়ে থাকে। র্যাগিং কি, কোথায় হয়, এবার আমরা দিচ্ছি এর প্রভাব কি রকম থাকে।
বা এর কি কি মানে কি ধরনের র্যাগিং হতে পারে মানুষের উপর। এটা আসলে বিকৃত মানসিকতার ফল, অপেক্ষাকৃত দুর্বলকে পীড়ন করে একটা বিকৃত আনন্দ পাওয়া। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের প্রথা বহু বছর ধরে চলে আসছে। মূলত নবাগতদের উপর, বোকাদের উপর কি হয়, যারা সিনিয়র, যারা তুলনামূলকভাবে অগ্রজ, তারা এই ধরনের কাজ করে থাকে। শারীরিকভাবে নিগ্রহ করা হয়, কখনো তাদেরকে কার্নিশের ওপর হাঁটতে বলা হয়, জোর করে শারীরিক নিগ্রহ করা হয়। মূলত ইঞ্জিনিয়ারিং কলেজে এই ধরনের র্যাগিং বেশি দেখা দিলেও বর্তমানে অন্যান্য ক্ষেত্রেও র্যাগিং এর প্রক্রিয়া চলছে। এই প্রথার ফলে ছাত্রছাত্রীদের অকালে প্রাণ চলে যাচ্ছে এবং যা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা এবং তাদের ভবিষ্যৎ গঠনের জন্য যায়, ভবিষ্যৎ জীবন তৈরি করতে যায়, সেখানে পড়াশোনার বদলে যখন এই ধরনের প্রথা তৈরি হয়, তখন একটা আমরা বলতে পারি যে আগামী প্রজন্ম তাদের জীবনকে নষ্ট করছে এই প্রথাতে থেকে, এবং তাদের জীবন বিপন্ন হতে চলেছে এক শ্রেণীর ছাত্রছাত্রীদের। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের প্রথা থাকলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, তাদের সরকারের কি ধরনের পদক্ষেপ থাকবে। আমাদের থার্ড প্যারাতে যে বিষয়টা উল্লেখ করব সেটা হলো পদক্ষেপ। এই ঘৃণ্য প্রথার অবসান হওয়া উচিত। সরকার সংশ্লিষ্ট কলেজ, বিশ্ববিদ্যালয় উভয়কেই এই বিষয়ে সতর্ক থাকতে বলবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কঠোর নজরদারি প্রয়োজন। র্যাগিং করলে তার দৃষ্টান্ত স্বরূপ শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ছাত্রছাত্রীদের মনে একটা ভীতি তৈরি হয়। আইন করে এই প্রথার উচ্ছেদ করতে হবে। তাই সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবার প্রথমে ছাত্রছাত্রীরা নিজেই। তারা তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য এই বিকৃত প্রথার অবসান ঘটাবে, এবং এই প্রথার অবসান ঘটানোর জন্য তারা পরস্পরকে সবার আগে সাহায্য। এটাই হলো এই র্যাগিং এর সম্পর্কে বলা, বা একটা র্যাগিং বিষয়ে যদি লিখতে বলা হয় তাহলে এই পয়েন্ট গুলোকে আমাদেরকে উল্লেখ করতে হবে। এখানে আমি এই পয়েন্ট গুলোকে পাশাপাশি বলে দিয়েছি। তিনটে প্যারা, আমরা যখন কোনো প্রতিবেদন লিখবো তিনটে প্যারাতে ভাগ করে লিখবো, যেখানে একদম প্রথম প্যারাতে কোন বিষয়ের উপর লেখা হচ্ছে সেই বিষয়ের উপর প্রথমেই পদক্ষেপ করব, অর্থাৎ সেই বিষয়ের একদম বিষয়ের ভিতরে আমরা প্রবেশ করব। দ্বিতীয় যে প্যারাটা হবে সেটা কিভাবে চলে, তার প্রভাব কি রকম, তার ভালো দিক কি, মন্দ দিক কি, এই সব নিয়ে লিখবো। এবং থার্ড প্যারাতে যেটা আমরা, সেক্ষেত্রে সরকার বা প্রতিষ্ঠান তাদের ভূমিকা কি হবে, প্রশাসন, সর্বোপরি নাগরিক সমাজ তাদের ভূমিকা কি হবে সেটা নিয়ে লিখবো। তবে র্যাগিং নিশ্চয়ই খুব একটা ভালো জিনিস নয়, তাই জন্য তার কোনো সুফল আছে বলে মনে করা হয় না, কুফলটাই বেশি। তো এইখানে সেই বিষয়গুলোকেই, সেটা বিষয়ের উপর নির্ভর করবে কিভাবে লিখবো মাঝখানের প্যারাটাতে। যদি সেই বিষয়টার সুফল থাকে তাহলে সুফল লিখবো, আদারওয়াইজ তাহলে কুফল লিখবো। এটাই, এই হলো আপনাদের আজকের ক্লাস। আপনারা দেখুন টপিকগুলো নিয়ে কিভাবে লিখতে হবে, এবং যেগুলো আপনাদের ফ্রি যে রিলস গুলো থাকছে, ছোট ছোট টপিক, যে কোন কোন বিষয়গুলো আপনারা তৈরি করবেন সেগুলোও লিখতে থাকুন। ওকে।